This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যাপক দুর্নীতি কেলেঙ্কারি বললেও কম বলা হয়। আমফানে ৩২,০০০ কোটি টাকার কেলেঙ্কারি। সিএজি রিপোর্ট সেটা সামনে আসতেই সুন্দরবনে তোলপাড় কাণ্ড। ত্রাণ এবং নদী বাঁধ পুনর্নির্মাণের জন্য প্রায় ৩২,০০০ কোটি টাকা বাড়িয়ে দেখিয়েছিল রাজ্য। কেন্দ্রীয় সরকারের অনুদান পেতে ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেখানোর অভিযোগ। আমফানে দুর্নীতির জোয়ার, আর জোয়ারে ভাসল আমার আপনার করের টাকা। সেই কেলেঙ্কারির পরিমাণ ৩২,০০০ কোটি। রাজ্যের সবচেয়ে বড় কেলেঙ্কারি। শুনে চমকে যাচ্ছেন? সারদা, রোজভ্যালি, রেশন, গরু, নিয়োগ দুর্নীতি সব কিছুকে ছাপিয়ে গেছে। ২০২০ সালে ২০ মে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আছড়ে পড়া আমফানে রাজ্যের ১৬টি জেলা ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে ক্ষতি হয় সুন্দরবন আর আশেপাশের উপকূলীয় অঞ্চলে। ঝড়ের পর সর্বস্ব খুইয়েছিলেন বেশিরভাগ সুন্দরবনবাসী। দুর্গতদের অভিযোগ, কেন্দ্র থেকে টাকা এসেছিল কিন্তু পাননি প্রকৃত ক্ষতিগ্রস্তরা। আয়লা আমফানে আমার ঘর ভেঙে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা নদীর পাড়ে বাস করি, আমরা কোনো সাহায্য কিছুই পাইনি। এখানের এমএলএ, এমপি, তৃণমূলের প্রধান, পঞ্চায়েত, উপপ্রধান এরা সমস্ত টাকা আত্মসাৎ করেছে, আমাদেরকে একটা পয়সাও দেয়নি। এই যে ঘরগুলো দেখছেন, আনফান, আইলায় এইসব ঘরগুলো ভেঙে গেছে, অথচ মানুষ টাকা পাচ্ছে না। নদীর মাছ কোথায় হয়েছে? কোনো জায়গা হয়নি। দুর্নীতির অভিযোগে ক্যাগ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, কিন্তু তৃণমূল আমলে ক্যাগের সেই দুর্নীতির রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি। বৈজ্ঞানিক পদ্ধতিতে টিএমসি দুর্নীতিটাকে, তোলাবাজিটাকে, কাটমানিটাকে একটা ওদের এক্সপার্ট বসেছিল, ওদের পার্টি অফিসে এক্সপার্ট বসেছিল, আর একটা আইপ্যাক ছিল, আর একটা এক্সপার্ট কিভাবে কি করতে হয় ওদের একটা পরামর্শদাতা ছিল। তাহলে পরামর্শ সিদ্ধান্ত অনুসারে, দাদাদের সিদ্ধান্ত অনুসারে তারা এই কাজটা করেছে। রাজ্যে সরকারের পালাবদলের পর যে ক্যাগ রিপোর্ট সামনে এসেছে, সেই সময় পশ্চিমবঙ্গ সরকার বিপর্যয় ত্রাণ এবং নদীবাঁধ পুনর্নির্মাণের দাবিতে প্রায় ৩২,০০০ কোটি টাকা বাড়িয়ে দেখিয়েছিল। শুধু কি তাই, ১,৪৪,১৭৫টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনে প্রায় ১২৫ কোটি টাকার গরমিল। ত্রাণ আর ক্ষতিপূরণের টাকা সাধারণ দুর্গত মানুষের কাছে পৌঁছানোর বদলে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, পরিবার এবং প্রভাবশালীদের ব্যাংক অ্যাকাউন্টে বেআইনিভাবে চলে গেছিল। এমনকি ঘরবাড়ি তৈরি এবং বাঁধ স্থানান্তরের অনুদান ৯,২২৬ ভুয়ো বা একই নামের একাধিক উপভোক্তার অ্যাকাউন্টে বারবার জমা হয়, যার পরিমাণ ১৮ কোটি টাকা। বুলবুল ঘূর্ণিঝড়ের একটি পুরনো তালিকা ব্যবহার করে ৫,৬২৭ জন ব্যক্তির মধ্যে ২,৮২,০০,০০০ টাকা বণ্টন করা হয়। এই অতিরিক্ত টাকা কেম্যান আইল্যান্ডসে, ভানুয়াতুতুতে, মধ্যপ্রাচ্যে, ইউরোপে বাটপার ওই চার্টার্ড মাফিয়ার প্লেন কেনবার জন্য, ব্যবহারের জন্য চেয়ে পাঠিয়েছিলেন কিনা আমরা জানি না। এক কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত, গোটা নিয়ন্ত্রণাধীন। এবার সেটা কোন কোন বাছাই জিনিস এখানে এই দলিলে দেয়া হচ্ছে, সেটা বিজেপিকে সাহায্য করার জন্য দেয়া হচ্ছে কিনা, বা যেসব দপ্তর নিয়ে অভিযোগ দেওয়া হচ্ছে তাদের সংশ্লিষ্ট অফিসারদের কথাও যথাযথভাবে শোনা হয়েছে কিনা, এগুলো নিয়ে প্রশ্ন থাকছে। এখন সরকার চেষ্টা করবেই প্রাক্তন সরকারকে এইভাবে কালিমা লিপ্ত করতে বা বিভ্রান্তি তৈরি করতে। দুর্নীতির ঘূর্ণিঝড়, একের পর এক অভিযোগ। তৃণমূল জমানায় শুধু নেতাদের পাইয়ে দেওয়ার চেষ্টা, লাভের গুড় খেয়েছেন কর্মী থেকে ঘনিষ্ঠরা। তবে বদলের সরকার আসতেই সাফাই অভিযান চলছে। দেবব্রত মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আর এই আমফান দুর্নীতিতে শওকত লিঙ্ক বিস্ফোরকে অভিযোগ করছেন কে? সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। তৃণমূল নেতার বিরুদ্ধে নৌকা কেনা, মৎস্যজীবীদের ক্ষতিপূরণের টাকা লুট করার অভিযোগ। ৮,৮৪,০০,০০০ টাকা দুর্নীতির অভিযোগ উঠছে। আগের সরকারের মৎস্য দপ্তর, সেই মৎস্য দপ্তরের চিঠিও দেন কান্তি গঙ্গোপাধ্যায়। প্রায় ১৩ কোটি টাকার একটা আমি হিসেব দিচ্ছি তোমাকে ধরে ধরে। ক্যানিং 2-তে ৪,৭৮৯, ৬৯ লক্ষ টাকা, ১৪,০০০ টাকা রয়েছে, দেখানো হয়েছে, দেওয়া হয়েছে। ক্যানিংয়ের মাত্রা চর মজে গেছে, ভাটার সময় মানুষ হেঁটে যায়, নৌকোর সংখ্যা খুব কম, হতে পারে ২-৪০০। ক্যানিং 2-তেই ৪,৭৮৯, শওকত মোল্লা। যেখানে নৌকো নেই, সোনারপুরে, নদী কোথায় রে ভাই?
সোনারপুরে নদী নেই। জয়নগর বনের নদী কোথায়? এক পিয়ালির খালটা আছে সামান্য। জয়নগর টু সব এমএলএরা ঝেড়েছে টাকা। এই 13 কোটি টাকার হিসেবে আমার কাছে রয়েছে। আমি এই সমস্ত ডিটেলস দিয়ে মিনিস্টার ইন চার্জ ডিপার্টমেন্ট অফ ফিশারিজ চিঠিটা পাঠিয়েছি এবং উত্তর আজ পর্যন্ত পাইনি। তারপরে তো ক্যাগ রিপোর্টে সব এলো দেখলাম। আচ্ছা, দান করা রক্ত তা কি পাচার হয়ে যাচ্ছে ভিন রাজ্যে? কলকাতা থেকে জেলা রাজ্য জুড়ে অভিযান স্বাস্থ্য দপ্তরের। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বেলেঘাটা, হাওড়া, রায়গঞ্জে স্বাস্থ্য দপ্তরের অভিযান চলে। কৃষ্ণনগর, অন্ডাল, বর্ধমানেও স্বাস্থ্য আধিকারিকদের তল্লাশি। রক্তের কালোবাজারি, মানুষের দান করা রক্ত ও প্লাজমা ভিন রাজ্যে পাচার। জেলায় জেলায় অভিযান চালালো স্বাস্থ্য দপ্তর। বেলেঘাটার ওম ব্লাড ব্যাংক, সেখান থেকে প্রায় 10,000 ইউনিট রক্ত এবং প্লাজমা পাচারের অভিযোগ। সেই রক্ত পাচার হয়েছে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে, যার আনুমানিক মূল্য প্রায় 1 কোটি টাকা। বেলেঘাটার ঠিক এই ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের সদস্যরা আসেন এবং তারা বিভিন্ন তথ্য, নথিপত্র এবং নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। শুধু রক্ত নয়, একই সঙ্গে প্লাজমা, সেগুলো দুর্নীতির অভিযোগ উঠেছে। বর্ধমানেও একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে তল্লাশি চালায় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। কিভাবে এখানে রক্ত সংগ্রহ করা হয়, যে সমস্ত সরকারি গাইডলাইন আছে সেই গাইডলাইন মানা হয় কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছেন। পাশাপাশি এখান থেকে রক্ত কোথায় কোথায় বিক্রি করা হচ্ছে, কিভাবে বিক্রি করা হচ্ছে, তার টোটাল যে বিষয়টা সেই বিষয়টা খতিয়ে দেখছেন। 6 মাসের সমস্ত নথি চাওয়া হয়েছে, 6 মাসের রক্ত কোথায় কোথায় লেনদেন হচ্ছে, কিভাবে হচ্ছে। 4 ঘন্টার ম্যারাথন তল্লাশিতে বর্ধমানের এই বেসরকারি ব্লাড ব্যাংকে কাগজপত্রে অসঙ্গতি ধরা পড়ে। কর্তৃপক্ষকে 2 দিনের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। হাওড়ার রোটারি ব্লাড সেন্টারেও অভিযান চালায় স্বাস্থ্য দপ্তর। পশ্চিম বর্ধমানের অন্ডালের একটি বেসরকারি হাসপাতাল ও ব্লাড ব্যাংকেও চলল অভিযান। খতিয়ে দেখা হয় সংস্থার কাগজপত্র। রক্তের প্লাজমা বিক্রির অভিযোগে তদন্তে কৃষ্ণনগরের বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকেও হানা দেন জেলার স্বাস্থ্য আধিকারিকরা। রায়গঞ্জেও ব্লাড ব্যাংকে চলে তল্লাশি। বিভিন্ন রক্তদান শিবির এবং রক্তের ক্যাম্প এবং ব্যাংক এগুলো কিন্তু রেড করানো শুরু করেছি। তার কারণ হচ্ছে আমরা বেসরকারি একটি ব্লাড ব্যাংকের 3 ভাইয়ের ব্লাড ব্যাংক, তারা কিন্তু যেটা করেছিল সেটা বেনিয়ম রক্তটি পাচার করে বহু অঙ্কের মাত্রায় এবং চলে যায় ঝাড়খণ্ড এবং বিহারে। সে তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, যে দল হোক, যদি কেউ স্বেচ্ছায় রক্তদানের রক্ত নিয়ে পরে সেটা বাণিজ্যিকভাবে বিক্রি করে টাকা লুটতে চান, কোন দল ফল কোনো কথা নয়, একদম কড়া ব্যবস্থা নিক পুলিশ। তৃণমূল আমলে মানুষকে ঠকিয়ে রক্ত বিক্রি করে মুনাফা, বদলের বাংলায় সেসব জারিজুরি শেষ। রাজ্যে পালা বদলের পর সরকারের স্পষ্ট বার্তা, দুর্নীতিতে 0 টলারেন্স। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চোখের চিকিৎসা করাতে ব্যতিব্যস্ত অভিষেক, এবার সরাসরি শীর্ষ আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ না হয়ে সুপ্রিম কোর্টে অভিষেক। আগামী 3রা আগস্ট মামলার শুনানি রয়েছে। আমি ডিটেলে জানবো আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন। শ্রাবন্তী, এবার সরাসরি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটু ডিটেলে জানতে চাইবো। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ না হয়ে এবার সুপ্রিম কোর্টে গেলেন। আগামী 3 তারিখ মামলার শুনানি রয়েছে। দেখো, বিচারপতি সুব্রত ভট্টাচার্য স্পষ্টভাবে জিজ্ঞাসা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে যে এখানে কি চোখের চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। এসএসকেএম এ আগে বোর্ড কি বলে সেটা দেখা উচিত এবং তারপর তিনি মামলাটি পিছিয়ে দেন। যেরকমটা এক্ষেত্রে হয়, এখনো পর্যন্ত মামলাটি বিচারাধীন রয়েছে সিঙ্গেল বেঞ্চে। যদি সিঙ্গেল বেঞ্চের রায় পছন্দ না হয় তাহলে সাধারণত ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হওয়া যায়। কিন্তু যেরকমটা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মামলা দায়ের করেছেন এবং 3রা আগস্ট এই মামলা শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। অর্থাৎ ডিভিশন বেঞ্চে না গিয়ে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি এই আর্জি জানাবেন যে তার চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতির প্রয়োজন রয়েছে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। বেইমান আর চোরটা পোস্টারে চোখা চোখা তোপ আর এত সব বিশেষণ কার জন্য জানেন? নয়না দিদির বট্টা বলে লেখা আছে, মানে নাম না করলেও বুঝিয়ে দেওয়া হয়েছে সেটা হয়তো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা। তাকে টার্গেট করে পোস্টারে 6 লাখ উত্তর কলকাতা, এবং তার চেয়েও বড় বিতর্ক বাঁধিয়েছে ওই পোস্টারগুলোতে 2টো নাম রয়েছে। সেই 2টো নাম মানে একেবারে কেলেঙ্কারি কাণ্ড। দেখুন, এই ধরনের পোস্টার, যে পোস্টারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এবং নিচে লেখা রয়েছে একটা স্লোগান, বেইমান আর চোরটা, নয়না দিদির বট্টা। প্রচারে তাপস রায় ও কুণাল ঘোষ।
নাম না করেও সোজা সাপটা নিশানা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, আর তলায় জল করা দুটো নাম। এরপর বিতর্কের ঝড় না উঠলে আর কিসে উঠবে? পোস্টার যুগের কথা অবশ্য এক বাক্যে উড়িয়ে দিয়েছেন দুই নেতাই। এই সমস্ত নিম্নমানের লোকেদের বা নিম্নমানের কাজে আর যেই হোক তাপস রায় থাকে না। ওখানে যে কুণাল ঘোষ প্রচারে তাপস রায় ও কুণাল ঘোষ লেখা আছে, তো ওই কুণাল ঘোষ আমি নই, অন্য কোনো কুণাল ঘোষ হতে পারে। এরা দুজনই অস্বীকার করলেও বিতর্কের আগুন কিন্তু নেভেনি। বর্তমানে এই দুজন দুই দলে থাকলেও তাপস রায় এবং কুণাল ঘোষ কিন্তু সুদীপ বিরোধী হিসেবেই পরিচিত। দুজনই একাধিকবার প্রকাশ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণও করেছেন। এবারও যে তারা পোস্টারের বক্তব্যের সঙ্গে একমত তা জানাতে ভোলেননি। যে বক্তব্য, মূল যে বক্তব্য গোটা জিনিসটার, অর্থাৎ এই বেঈমান সুদীপ বন্দ্যোপাধ্যায় বা অন্য কিছু আরো যে অভিযোগ, আমি এগুলোতে কোনো দ্বিমত পোষণ করছি না। এটুকুনি আমি বলতে পারি যে ওদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ, দলও ক্ষুব্ধ, দলের কর্মীরাও খুব, কেউই পায় না আর কি, কেউই পায় না কাজে ওনার সে সমস্ত। আমি জানি সে আজ না, বহুদিন ধরে, বহু বছর ধরেই জানি। এই দুজনের সঙ্গে তাপস রায় এবং কুণাল ঘোষের সঙ্গে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটা দীর্ঘদিনের মতবিরোধ ছিল এবং বলা হয় তৃণমূলের অনেকেই এটা দাবি করেন যে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাপস রায় দল বদল করে বিজেপিতে এসেছিলেন। আর কুণাল ঘোষ বর্তমানে কালীঘাট তৃণমূলের থেকেও এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন বিভিন্ন সময়। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি এখন এনসিপিআই এর শীর্ষ নেতা, যারা নরেন্দ্র মোদীর ঘোর সমর্থক। এনডিএর বৈঠকেও ডাক পাচ্ছেন, যোগ দিচ্ছেন, কিন্তু সুদীপ নামে অ্যালার্জি যায়নি এ রাজ্যের বিজেপি মন্ত্রী তাপস রায়ের, এটা স্পষ্ট। এই দুজনের সঙ্গে তাপস রায় এবং কুণাল ঘোষের সঙ্গে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটা দীর্ঘদিনের মতবিরোধ ছিল এবং বলা হয় তৃণমূলের অনেকেই এটা দাবি করেন যে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাপস রায় দল বদল করে বিজেপিতে এসেছিলেন। আর কুণাল ঘোষ বর্তমানে কালীঘাট তৃণমূলের থেকেও এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন বিভিন্ন সময়। পোস্টারের পিছনে কে বা কারা তা স্পষ্ট নয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় বা নয়না বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়াও মেলেনি। তবে বিতর্কের আগুন এর পরেও নেভেনি, বরং শত্রু বন্ধু এই রণকৌশলে ঘুঁটে সাজিয়ে সত্যি তাপস রায় আর কুণাল ঘোষ তলে তলে হাত মেলালেন কিনা জোর চর্চা এই নিয়েই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নিট ছাত্র আন্দোলনে অংশ পড়ুয়াদের পুলিশি হেনস্থার অভিযোগ সিজেপির, যারা অংশগ্রহণ করেছিলেন তাদের উপর পুলিশ হেনস্থা করে, এমনটাই অভিযোগ তাদের। পুলিশি হয়রানি বন্ধ না হলে আবারও পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন সিজেপির সমর্থকরা। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন অভিজিৎ দীপকে। সিজেপি সভাপতি পুলিশি হয়রানির অভিযোগ তুললেও বিহার, অসমের মতো রাজ্যে পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার কাজও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কোচবিহারে স্কুল ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ, উত্তাল তুফানগঞ্জের চিলাখানা এলাকা। আগেই আটক করা হয় অভিযুক্ত শিক্ষককে। আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি ধামা চাপা দেওয়ার অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের। প্রতিবাদে কোচবিহার তুফানগঞ্জ জাতীয় সড়ক অবরোধ করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ যায়। প্রধান শিক্ষককে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। ওই মেয়েটা ওই মাস্টারটার কাছে 1 মাস প্রাইভেট করছিল, তো ওর পুরেন বাড়িতে প্রাইভেট করে, তো বাচ্চাটা ভয় পায়। ওর মা বাবা কেউ বাড়িতে নাই, আমরাও কেউ বাড়িতে ছিলাম না, আমরা দিল্লিতে ছিলাম। তখন ওর নানা বলছে কি না, অত দূরে দিব না, তাহলে এই জায়গায় এসে জসু মাস্টার এই জায়গায় ভর্তি করে দিই। তো ও রাস্তায় ঘাটে দেখা পাইলেই ওকে ধরে 2 দিন ওর শরীরে কাজ করছে। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, আগামী 16ই আগস্ট মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের সূচনা। আয়ুষ্মান দিবসে প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ্মানের সুবিধা যারা পাবেন না তাদের জন্য এই প্রকল্প। রাজ্য প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রী। আমার সহকর্মী সোমা রয়েছেন এই মুহূর্তে আমার টেলিফোন লাইনে। সোমা, আগামী 16ই আগস্ট মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের সূচনা, এখনো পর্যন্ত আগাম কি খবর মিলছে? দেখো, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সরকারি আধিকারিকদের নিয়ে একটি বৈঠকে বসেছিলেন এবং সেখান থেকেই যে খবরটি জানা গেছে যে আগামী 16ই আগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারত দিবস পালিত হবে। ওই দিন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যে যোজনা হবে তার আনুষ্ঠানিক সূচনা করবেন। আজকে বৈঠক থেকে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং এটাও জানানো হয়েছে যে যারা আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমার আওতায় আসবেন না তাদের ওই দিন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কর্মসূচির আওতায় নিয়ে রাখবেন। ধন্যবাদ শুভ।
ধূপগুড়িতে আবারও সিন্ডিকেট দৌরাত্ম্য। 1.5 লক্ষ টাকা তোলা না দেওয়ায় ডাম্পার হাইজ্যাক এবং চালককে অপহরণের অভিযোগ। পুলিশের নাকা চেকিংয়ে অদূরে ঘটনাটি ঘটে। শুকটাহাটি এলাকায় পৌঁছতেই কয়েকজন যুবক গাড়িটি আটকায় বলে অভিযোগ। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। বিভিন্ন দফতরের ইন্টারনাল অডিট নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী। অর্থ দফতর সহ একাধিক দফতরের আধিকারিকদের নিয়ে মিলনমেলা চত্বরে বৈঠক। প্রত্যেক দফতরকেই নিয়মিত ক্যালেন্ডার করে ইন্টারনাল অডিটের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রিপোর্ট মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।